হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, রাইজিং এডুকেশন এবং অনির্বাণ ম্যাথস টিউবারের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 12-এর ম্যাট্রিক্সের উপর এই ভিডিওটি আমি বানাচ্ছি। এটি ম্যাট্রিক্সের ভিডিওর তৃতীয় পর্ব বলা যেতে পারে। এই পর্বে আমি কোনো একটি ম্যাট্রিক্সের কিভাবে ইনভার্স নির্ণয় করা হয় সেটা নিয়ে ডিসকাস করব। তবে ইনভার্স নির্ণয়ের একটি পন্থা বা একটি প্রসেস আগের পর্বেই দেখানো হয়েছে, যেখানে আমরা অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ এই বেসিক রুলসের সাহায্যে ইনভার্স নির্ণয় করছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সে ইনভার্স নির্ণয় করব রো এবং কলাম অপারেশনের মাধ্যমে। কি করে এই রো এবং কলাম অপারেশনের মাধ্যমে এই ইনভার্স বা একটা ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা যায় সেটা নিয়েই এই ভিডিওটি ডিসকাস করা হবে। আচ্ছা, এখন শুরু করা যাক তাহলে। আমরা একটা ম্যাট্রিক্স প্রথমে লিখে নিই। একটা ম্যাট্রিক্স ধরলাম আমরা, যে সাপোজ 2 3 4 5। এখন বিষয়টা হলো যে এই ম্যাট্রিক্সে কী করে আমরা এ ইনভার্স নির্ণয় করব। ঠিক আছে, 2 3 4 5 একদম সিম্পল একটা ম্যাট্রিক্স নিয়েছি। এখন বিষয়টা কি, যে এই ম্যাট্রিক্সের কী করে আমরা এ ইনভার্সটা নির্ণয় করব। আচ্ছা, এখন এ ইনভার্স নির্ণয়ের আগে আমাদের কতগুলো রো বা কলাম অপারেশন জানতে হবে। এখন রো বা কলাম অপারেশন যে আমরা করব তার জন্য একটা কতগুলো বিষয়কে মাথায় রাখা। যে প্রথম কথা, যদি আমাদের এই যে এ ইকুয়ালস টু বি এরকম দুটো ম্যাট্রিক্স থাকে, যে লেফট সাইডও এ একটা ম্যাট্রিক্স, রাইট সাইডও বি একটা ম্যাট্রিক্স, তাহলে আমরা কতগুলো কাজকে করতে পারি যেমন রো আর কলাম অপারেশনের মাধ্যমে। আচ্ছা, সেই কাজগুলো হলো যে যদি আমরা এ ম্যাট্রিক্সের মানে লেফট সাইডের ম্যাট্রিক্সের উপর কিছু চেঞ্জিংস আনি, ঠিক একই রকম চেঞ্জিংস বি ম্যাট্রিক্সের উপর আনতে পারবো আমরা। কি বললাম, লেফট সাইডে এ ম্যাট্রিক্সের উপর যদি আমরা কিছু চেঞ্জিংস আনি, কিছু কিছু পরিবর্তন যদি আমরা করি, সেই একই কাজগুলো আমাদের কি রাইট হ্যান্ড সাইডে বি ম্যাট্রিক্সের উপরেও সেই সেম চেঞ্জিংস বা সেম পরিবর্তনগুলো আমরা আনবো। নর্মাল একটা কনসেপ্ট বলতে পারিস, যে ইকুয়াল চিহ্নের বোথ সাইডে আমরা একই ধরনের কাজ করি। এই ধরনের চিন্তাটাও মাথায় রাখা যেতে পারে। তবে কি কি করতে পারি তার কিছু রেস্ট্রিকশন আছে। আমরা চাইলে যা খুশি তাই করে দিতে পারবো সেটা নয়। আবার কী কী কাজ করতে পারবো? আচ্ছা, 1 নম্বর পয়েন্ট হলো যে ম্যাট্রিক্সের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম, কি বললাম, যে ম্যাট্রিক্সের যে কোনো দুটো রো অথবা যে কোনো দুটো কলামকে আমরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি। সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? সাপোজ এরকম লিখতে পারি যে R1 এরকম বোথ সাইড অ্যারো R2। এটার মানে কী বোঝা যাচ্ছে, যে R1-এর পজিশানে R2 চলে যাবে আর R2-র পজিশানে R1 চলে আসবে। দুজনের মধ্যে স্থান পরিবর্তন করবে। সেটা কি হবে? সেইটা যেমন এ ম্যাট্রিক্স মানে লেফট সাইডের ম্যাট্রিক্সের উপর আমরা প্রয়োগ করব, ঠিক একই কাজ আমরা বি ম্যাট্রিক্স মানে রাইট হ্যান্ড সাইডের ম্যাট্রিক্সের উপরও প্রয়োগ করব। যা করব দুটো সেম কাজ করব। ওকে, এই গেল 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি, আমরা কোনো একটা সেম ভ্যালু দিয়ে, কি বললাম, কোনো একটা সেম ভ্যালু দিয়ে ম্যাট্রিক্সের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে মাল্টিপ্লাই করতে পারি। সেটাকে আমরা কীভাবে লিখব? সেটাকে আমরা এভাবে লিখতে পারি, R1 ইকুয়ালস টু 3R1। ওকে, এটা কি, যেমন ফার্স্ট রোকে আমরা 3 দিয়ে গুণ করেছি, বাম সাইডের ম্যাট্রিক্সে করব, ঠিক একই কাজ কি আমরা ডান সাইডের ম্যাট্রিক্সকেও ফার্স্ট রোকে 3 দিয়ে গুণ করব। ওকে, আচ্ছা, এই প্রতিটা কথাই কিন্তু কালাম অপারেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে প্রথমটা যেমন আমরা চাইলেই C1 আর C2-র মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি, আমরা চাইলেই C3 আর C1-এর মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি। তাই যে কোনো দুটো কালাম বা যে কোনো দুটো রো আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। আবার একই জিনিস মানে সেকেন্ড পয়েন্টটাও আবার আমাদের কি কালামের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যে আমরা যদি এরকম করতে যাই যে C3-কে 5 দিয়ে গুণ করছি, তাহলে কি লিখব, C3 ট্রান্সভার্স হয়ে কী হবে, 5C3 হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে একটা প্রসঙ্গ বলার আছে, যে ডিটারমিনেন্টের সময় নিশ্চয়ই মনে আছে এরকমভাবে আমরা কাজ করতাম, যে R1 ড্যাশড ইকুয়ালস টু 3R1 এরকমভাবে লিখতাম। কিন্তু এইখানটায় দেখ কীভাবে লেখা হচ্ছে, এখানে কিন্তু আমরা ড্যাশডের সাহায্য আর নেব না, এখানে শুধু R1 লিখব। আর কি লিখব, এখানটায় অ্যারো দেওয়া হচ্ছে। ডিটারমিনেন্টে কী করছিলাম আমরা, ডিটারমিনেন্টে ইকুয়াল দিচ্ছিলাম, বাট এখানে কী দেবো, অ্যারো দেবো। ওকে, এখানে অ্যারো দেবো আর এখানে ড্যাশড দেবো না। তাহলে শুধু R1 অ্যারো ইকুয়ালস টু 3R1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হলো, 1 নম্বর পয়েন্ট গেল, 2 নম্বর পয়েন্ট গেল। আচ্ছা, 3 নম্বর কাজটা আমরা কি করতে পারি সেটা একটু দেখা যাক। 3 নম্বর আমরা আরেকটা কাজ করতে পারি। অবশ্যই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে দুটো জায়গাতে একই কাজ করতে হবে নিঃসন্দেহে।
কী কাজ করতে পারি, যে এরকম করতে পারি যে ওই ঠিক যে ডিসকাশানগুলো মানে ডিটারমিনেন্টের সময় হচ্ছিল ঠিক সেরকম টাইপেরই ব্যাপার, যে R1কে আমরা নতুনভাবে সাজাতে পারি। কি লিখতে পারি, যে R1-এর সাথে অ্যাড করলাম R2 এর 3 গুণফল, মানে কি R1 অ্যারো R1 প্লাস 3R2। ঠিক আছে, তো ঠিক যা যা কাজ ডিটারমিনেন্টের সময় করছিলাম ঠিক সেম টাইপের জিনিস এখানে ম্যাট্রিক্সও করতে পারি। শুধু এইটুকু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ডিটারমিনেন্ট আমরা ইকুয়াল দিয়ে বোঝাতাম, ম্যাট্রিক্সে আমরা কি অ্যারো দিয়ে বোঝাবো। আর ডিটারমিনেন্টের সময় এখানে একটা ড্যাশ দেওয়া হতো, ঠিক আছে, এই ড্যাশটা দেওয়া হতো, কিন্তু ম্যাট্রিক্সের সময় এই ড্যাশটা বসবে না, ম্যাট্রিক্সে এই ড্যাশটা উঠে যাবে, থাকবেই না ম্যাট্রিক্সে। ক্লিয়ার? আর ওই যে জগ আর জল থিওরি যা বলেছিলাম ঠিক ওই কনসেপ্টটা অবশ্যই মাথায় রাখবি। ঠিক আছে, যে জগ কোনটা আর জল কোনটা, যে এই R1টা হলো আধার বা জগ, মানে যেখানটায় আমরা জলটাকে ফেলবো। ঠিক আছে, তো এইটা হলো এই যে জগটা, এই জগের আগে কিন্তু কোনো রকম কি কোএফিসিয়েন্ট থাকছে না, কোনো রকম কোএফিসিয়েন্ট থাকবে না। কোএফিসিয়েন্ট কোথায় থাকবে, যে তুই কতটা জল ফেলছিস। এই যে R2টা হলো জল, 3 টাইমস জল ফেলা হচ্ছে, সেইটা কোথায় অ্যাড হচ্ছে, জগের মধ্যে গিয়ে পড়ছে, তাই জগের সঙ্গে গিয়ে অ্যাড হচ্ছে। ঠিক আছে, তো ওই জগ জল থিওরি ওই কনসেপ্টটাকে সবসময় মাথায় রাখবে। আর অবশ্যই আবার একই কথা বলার, যে এগুলো শুধু রো অপারেশনের জন্য অ্যাপ্লিকেবল তা তো নয়, এগুলো কলাম অপারেশনের জন্য অ্যাপ্লিকেবল। মানে আমরা এই একই কাজ একটা কালাম দিয়েও করতে পারি। অবশ্যই এরকম টাইপের লিখতে পারি যে C3-2C1, শুধুমাত্র দুটো কালাম দিয়ে লিখতে পারি তা না, বা দুটো রো দিয়ে লিখতে পারি তা নয়, আমরা চাইলে 3টে কালামের সাহায্য নিতে পারি। যা যা কাজ ডিটারমিনেন্টে হচ্ছিল, তাহলে কী হবে, C3-2C1 প্লাস 5C2 এরকম কাজও করতেই পারি। ঠিক আছে, এমনকি এরকমও প্রয়োজনে আমরা লিখতে পারি যে C3-C1-C2, অথবা প্রয়োজনে R1 প্লাস R2 প্লাস R3। কিন্তু শুধু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা প্রথমে কোনটাকে লিখেছি, যে প্রথমে C3 যদি লিখি তাহলে C3 অ্যারো লিখবো, C3 অ্যারো দিয়ে C3-র মধ্যে এই ভ্যালুগুলো সব ইনপুট হচ্ছে, সে মাইনাস হোক বা প্লাস হোক। আর যদি R1 দিয়ে লিখি তাহলে R1-এর মধ্যে সেই ভ্যালুগুলো ইনপুট হচ্ছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো যে কোনো রো বা যে কোনো কালামের রেসপেক্টেই আমরা এই কাজগুলো করতে পারি। আচ্ছা, প্রথম কথা এইটা। আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, যেটা বারবার বললাম এই ভিডিওর মধ্যে, যে যা করব ইকুয়াল চিহ্নের বোথ সাইডে একই কাজ করব। লেফট সাইডে এ ম্যাট্রিক্সের উপরেও যা কাজ করব, রাইট সাইডে বি ম্যাট্রিক্সের উপরেও কি সেম কাজ করব। ওকে, আচ্ছা, এইবার চলে আসা যাক যে ম্যাট্রিক্সটা যেটা নিয়েছিলাম সেটার ইনভার্স আমরা কীভাবে বের করছি সেটা দেখা যাক। ম্যাট্রিক্সটা আমরা কী নিয়েছিলাম, আমি আমার মাথার উপর লিখে ফেলি ম্যাট্রিক্সটা, যে এ ইকুয়ালস টু 2 3 4 5। ঠিক আছে, আচ্ছা এখন দেখ এটা এ ইনভার্স কীভাবে বের করবো। এ ইনভার্স বের করতে গেলে একটা জিনিস মাথায় রাখবি, যে আমরা এই জিনিসটাকে লিখতে পারি নাকি বল, যে এ ইকুয়ালস টু আই ইন্টু এ, এটা লেখা যায়। এ ইকুয়ালস টু আই ইন্টু এ, মানে যে কোনো ম্যাট্রিক্সকেই আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই পাই, তাই তো। তাহলে আমরা এটা লিখতেই পারি যে আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে তো। আইডেন্টিটি ম্যাট্রিক্স নিশ্চয়ই ক্লিয়ার, যে 1 0 0 1, অবশ্যই কি 2 অর্ডারের হলে 1 0 0 1, 3 অর্ডারের যদি আমরা কাজ করি সেক্ষেত্রে 1 0 0 0 1 0 0 0 1 এটা হবে। আর আরেকটা বিষয় বি কেয়ারফুল, যে কত অর্ডারের ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে দিচ্ছে সেটার উপর বেস করেই তুই আইডেন্টিটি ম্যাট্রিক্স আই তত অর্ডারের লিখবি বা সেটা নিয়ে কাজ করবি, এটা সবসময় মাথায় রাখবি। তোকে যত অর্ডারের উপর দিয়েছে ঠিক তত অর্ডারের উপর কাজটা হবে। ওকে, আচ্ছা এখন বিষয়টা কী হয়েছে দেখ, এ ইকুয়ালস টু আই ইন্টু এ এরকম লিখতে পাচ্ছি আমরা। আচ্ছা এবার কী করবো আমরা, এই লেফট সাইডে যে এ ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটার ভ্যালুটা বসিয়ে দেবো। লেফট সাইডে এ ম্যাট্রিক্সটা মানে আমাদের যেটা দিয়েছে বের করতে, অ্যাকচুয়ালি এটা বসিয়ে দিই আমরা 2 3 4 5, আর রাইট সাইডে আয়ের ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে কী হবে, 1 0 0 1। ওকে, আর এই এটাকে নর্মাল গুণ আকারে এরকম লিখে রেখে দেবো। ক্লিয়ার, নর্মাল গুণ আকারে এরকম লিখে রেখে দেবো। এইবার কি করতে হবে আমাদের, এইবার এই যে রো আর কলাম অপারেশনের ডিসকাশনগুলো করলাম, এই রো আর কলাম অপারেশনের সাহায্য নিয়ে আমাদের এই লেফট সাইড মানে এমনভাবেই আমরা কাজগুলো করব যাতে এই লেফট সাইডের ম্যাট্রিক্সটা হয়ে যায় কি 1 0 0 1। কী বললাম কথাগুলো, রো আর কলাম অপারেশনের সাহায্য নিয়ে আমরা এমনভাবেই কাজগুলো করব যাতে লেফট সাইডের ম্যাট্রিক্সটা হয়ে যায় কি 1 0 0 1। আর কি বললাম, যে রো আর কলাম অপারেশন যদি আমরা লেফট সাইডে করি সেম কাজগুলো রাইট সাইডে করছি, তো প্র্যাকটিক্যালি রাইট সাইডের ম্যাট্রিক্সটাও চেঞ্জ হতে থাকবে। আর রাইট সাইডের ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে কিছু একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করবে, কিছু না কিছু একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করবে। ঠিক আছে, সাপোজ ভাব নতুন ম্যাট্রিক্স এরকম তৈরি করলো যে 5 2, ঠিক আছে, 5
টু -4, আচ্ছা এটা -4 না লিখে এরকম লিখলাম যে -3 -4, ঠিক আছে। যাই হোক, আমি এটা আরবিটারিলি ধরলাম, কিছু একটা বেরোবে। মূল ব্যাপারটা মাথায় রাখ যে রো আর কলাম অপারেশনের মাধ্যমে আমাদের লেফট হ্যান্ড সাইডের ম্যাট্রিক্সটাকে কী বানাতে হবে, লেফট হ্যান্ড সাইডের ম্যাট্রিক্সটাকে বানাতে হবে হলো 1 0 0 1, আর রাইট হ্যান্ড সাইডের ম্যাট্রিক্সটা আপনি যা তৈরি হবে, যেহেতু ইকুয়াল চিহ্নের বোথ সাইডে একই কাজ হচ্ছে, আপনি যা তৈরি হবে সেটা আপনি করতে থাকবি, ঠিক আছে। আর এই এটা কি থাকছে, এই এটা এমনি গুণ আকারে বসে যাবে, ওকে। আর মাঝে তো অবশ্যই ইকুয়াল চিহ্ন। আর যে রো বা কলাম অপারেশন করছিস অবশ্যই মনে করে ঠিক যে লাইনে করছিস সেই লাইনে যেন ইনস্ট্রাকশনটা থাকে, যে ইনস্ট্রাকশন দিয়ে লিখছিলাম যে C1 অ্যারো C1 - C2, অথবা এরকম যে লিখছিলাম C1 আর C2 ইন্টারচেঞ্জ করছি, অথবা C3-কে 5 দিয়ে গুণ করছি, যেটাই করি না কেন সেটার ইনস্ট্রাকশন যেন ঠিক যে লাইনে করছি সেই লাইন বরাবর ডান সাইডে ব্র্যাকেটে লেখা থাকে ইনস্ট্রাকশনটা। ইনস্ট্রাকশন লেখা না থাকলে কিন্তু প্র্যাকটিক্যালি একজন টিচারের খাতা দেখতেও যথেষ্ট অসুবিধা হয়, আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। তো সেই ক্ষেত্রে তার অসুবিধা যখন হয় সেক্ষেত্রে কিন্তু মার্কসটাও সেরকমভাবেই কমে যেতে পারে। মূল জিনিস মাথায় রাখতে হবে যে খাতায় রিপ্রেজেন্টেশন যত বেটার হবে তত কিন্তু মার্কসটাও বেটার তোলা যায়, এটা সবসময় মাথায় রাখা জরুরি, ঠিক আছে। যাই হোক, তো আলটিমেটলি এটা কী দাঁড়িয়ে গেল, দেখ লেফট সাইডে আইডেন্টিটি ম্যাট্রিক্স আর রাইট সাইডে অন্য কোনো একটা ম্যাট্রিক্স আসলো, ভালো করে খেয়াল কর। লেফট সাইডে হয়ে যাচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা, মানে আই হয়ে যাচ্ছে, তাই তো। আর রাইট সাইডে অন্য কোনো একটা ম্যাট্রিক্স এসছে, ভাব এটা একটা বি ম্যাট্রিক্স নাম দিলাম, ঠিক আছে। ইন্টু কী আছে, এ আছে। এখন এই যে আই ইকুয়ালস টু বি ইন্টু এ যে এলো, তাহলে কী লিখতে পারি বলতো? আচ্ছা আমি একটু ফ্রেশ জায়গায় দেখাই। এই যে এলো আই ইকুয়ালস টু বি ইন্টু এ, এখান থেকে কী লিখতে পারবো? এখান থেকে দেখ সহজে আমরা এ ইনভার্সটা বের করে নিতে পারছি। প্র্যাকটিক্যালি কি, আয়ের সাথে যদি বোথ সাইডে এ ইনভার্স এরকমভাবে লিখে মাল্টিপ্লাই করি তাহলে এরকম হবে। আচ্ছা, আই ইন্টু এ ইনভার্স মানে কি, যে কোনো ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ করলে কী হয়, এ ইনভার্স হয়, মানে যে কোনো ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ করলে কী হয়, সেই ম্যাট্রিক্সটাই হয়। আর রাইট সাইডে কী হচ্ছে দেখ, এ ইন্টু এ ইনভার্স মানে কি, আইকে বোঝাচ্ছে, তাহলে বি ইন্টু আই হচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে যে এ ইনভার্স ইকুয়ালস টু বি হয়ে যাচ্ছে। তো প্র্যাকটিক্যালি আমরা যখনই এই জায়গাটায় চলে আসবো যে আই ইকুয়ালস টু বি ইন্টু এ, এইখান থেকে ডাইরেক্ট এই লাইনটা লিখলেই যথেষ্ট, এই মাঝখানের এই লাইনগুলো লেখার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট আমি একটু বোঝানোর জন্য লিখলাম। তো প্র্যাকটিক্যালি আই ইকুয়ালস টু বি ইন্টু এ যখনই চলে আসবো তখন এ ইনভার্সের ভ্যালুটা কী হবে, বি হয়ে যাবে। বি ম্যাট্রিক্সটা আমরা কী পেয়েছি, বি ম্যাট্রিক্সটা আমরা এরকম টাইপের কিছু একটা পেয়েছিলাম যে মানে 5, বা সাপোজ আমি এরকম ধরে নিয়েছিলাম, যদি ওইটাই কনফার্মলি পেয়েছিলাম তা নয়, এটা ক্যালকুলেশন করলে যা হবে হবে, এরকম টাইপের যদি একটা পাই আর কি, আমি বলেছিলাম। তাহলে বি ম্যাট্রিক্সটা এইটা, তাহলে প্র্যাকটিক্যালি এটা কী পেলাম, এটা প্র্যাকটিক্যালি পেলাম হলো এ ইনভার্স ম্যাট্রিক্সটার ভ্যালুটা পেলাম। ক্লিয়ার? তাহলে এইভাবেই আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বা এ ইনভার্স বের করে থাকি। এখানে এ ইনভার্সের মানটা এরকম হচ্ছে যে 5 - 3 - 4 2, বা প্রপার ক্যালকুলেশন করলে যেটা ধরা পড়বে সেটাই হবে। ক্লিয়ার? এইভাবে আমরা ইনভার্সের মানটা বের করবো। যাই হোক, আমি যে অঙ্কটা নিয়েছিলাম সেই অঙ্কটা দিয়েই প্রপার ক্যালকুলেশন একটা করে ফেলি, তাতে আরও ধারণাটা স্বচ্ছ হবে। তো যাই হোক, এ ম্যাট্রিক্সটা আমরা কী নিয়েছিলাম, যে 2 3 4 5 এরকম নিয়েছিলাম। তো আমরা প্রথমেই কী লিখব, আমরা প্রথমেই লিখে ফেলবো যে যেটা বললাম, এ ইকুয়ালস টু আই ইন্টু এ, লিখে ফেল। এ ইকুয়ালস টু আই ইন্টু এ, এ মানে কি 2 3 4 5, আচ্ছা ডান দিকে আই মানে কি 1 0 0 1, আর এ কি নর্মাল যা গুণ আছে রয়েছে, ওকে। এবার আমরা কি করব, রো অ্যান্ড কলাম অপারেশন করব, করে লেফট সাইডের ম্যাট্রিক্সটাকে কী বানাতে চাইবো, 1 0 0 1। আচ্ছা, আরেকটা জিনিস একটা বলার আছে কথা, যেটা এর মাঝখানে বলা হলো না, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। যখন কোশ্চেনে রো অপারেশনের মাধ্যমে করতে বলবে, দেখবি যে সারি রূপান্তর সমূহের মাধ্যমে করতে বলেছে, যখন রো অপারেশনের মাধ্যমে করতে বলবে তখন আমাদের শুধু রো অপারেশন দিয়েই করতে হবে, অন্য কোনোভাবে আমরা করতে পারবো না, মানে আমরা কলামকে ইউজ করতে পারবো না। আর যখন কলাম অপারেশনের মাধ্যমে করতে বলবে, মানে স্তম্ভ রূপান্তর সমূহের মাধ্যমে, তখন শুধু আমরা কলাম অপারেশন দিয়েই করতে পারবো, আমরা কিন্তু তখন রো অপারেশন দিয়ে আবার করতে পারবো না। তো এইটা মাথায় রাখার দরকার যে যখন রো বলবে শুধু রো, যখন কলাম বলবে শুধু কলাম, আমরা কিন্তু কোনোভাবে মিক্সড করতে পারবো না। অথবা যদি কিছু নাও বলে দেয় যে এই অপারেশন দিয়ে করতে হবে, কিছু যদি ইনস্ট্রাকশন নাও থাকে, সেক্ষেত্রেও কিন্তু যে কোনো একটা পদ্ধতির সাহায্য নিয়েই করতে হবে। মানে তুই যদি রো অপারেশন দিয়ে অঙ্কটা শুরু করিস তাহলে রো দিয়েই কাজ করে যেতে হবে, ভুলেও কলামকে ঢোকানো যাবে না। আর কলাম অপারেশনের সাহায্য নিয়েও যদি কাজ করিস তাহলে কলাম দিয়েই কাজ করে যেতে হবে, রোকে ঢোকানো যাবে না, ঠিক আছে, যে কোনো একটা পদ্ধতিতে, নয়তো কী হবে, উত্তরটা ভুল চলে আসবে, ওকে। তো
যাই হোক, এইটা যদি আমরা রো অপারেশনের সাহায্য নিয়ে করি, তো প্র্যাকটিক্যালি আমরা কি করতে চাইছি, প্র্যাকটিক্যালি আমরা ভালো করে একটু অবজার্ভ কর, এই জায়গাটায় 1 বানাতে চাইছি, এই জায়গাটায় 0 বানাতে চাইছি, এই জায়গাটায় 0 বানাতে চাইছি, আবার এই জায়গাটায় 1 বানাতে চাইছি। ঠিক আছে, এইটা বানাতে গিয়ে এইখানে আপনা আপনি যা তৈরি হবে সেটা তৈরি হোক, অসুবিধা নেই। ওকে, তো কতগুলো স্পেসিফিক ওয়ার্ক করলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। দেখ কী করছি, ভালো করে বুঝে নে। আমরা প্রথমটা যেটা এখানটায় 1 বানাতে হবে, এটা একটা কাজ করতে পারিস। প্রথমেই এটাকে দেখ 2 দিয়ে ভাগ করলে 1 চলে আসছে। প্রথমে যেটাকে 1 বানাতে হবে ওটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এমনি 1 চলে আসছে। তো সিম্পলি ওটাকে 2 দিয়ে ভাগ করে দিতে পারিস। তাহলে আমরা কী লিখবো, ইনস্ট্রাকশন কী লিখবো? ইনস্ট্রাকশনটা এরকম লিখতে পারি আমরা যে C1, আচ্ছা রো দিয়ে করছি তো সেক্ষেত্রে আর দিয়ে লিখব যে R1 অ্যারো কী লিখবো, R1/2, R1 অ্যারো R1/2, মানে কি ফার্স্ট রোকে আমরা 2 দিয়ে ভাগ করছি। ফার্স্ট রোকে 2 দিয়ে ভাগ করলে কী হচ্ছে 1, 3/2, এখানে কি হচ্ছে 4, এখানে কি হচ্ছে 5। আর রাইট সাইডেও আমরা সেম কাজ করবো, ফার্স্ট রোকেই কি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে হাফ, এখানটা হচ্ছে দেখ 0, এখানে 0, এখানে 1। ওকে, আর হলো এইটা থাকছে। এইবার দেখ কি করব আমরা, আমাদের টার্গেটটা হলো যে এই জায়গাটা 0 বানানো। আমাদের টার্গেটটা হলো এই জায়গাটা 0 বানানো। তো এই জায়গাটা আমরা 0 বানানোর জন্য এখন কি করব, ক্লিয়ারলি R2 থেকে R1 এর 4 গুণ বিয়োগ করলে হয়ে যাচ্ছে। R2 থেকে তাহলে R2 অ্যারো R2 - 4R1 লিখব, R2 - 4R1। ঠিক আছে, R2 - 4R1। আচ্ছা, R2 - 4R1 লিখলে কি হচ্ছে দেখ তো ভালো করে, কি পাচ্ছি? প্রথমটার উপর কোনো কাজ হচ্ছে না, তাই প্রথমটা সেম রয়ে গেল, কারণ আমরা দেখ R2কে চেঞ্জ করছি। তাহলে 4 থেকে 1-এর 4 গুণ বাদ দিলে কি হচ্ছে, এখানটায় 0 হয়ে যাচ্ছে। R2 - 4R1 করেছি। ঠিক আছে, আর 5 থেকে কি প্রথমটার 4 গুণ করলে দেখ এখানটায় মনে হয় 6 হচ্ছে, কারণ 3-এর 2 × 4, ওটা করলে 6 হচ্ছে। তাহলে 5 থেকে 6 বাদ গেলে -1 হচ্ছে। ওকে, আর ডান দিকে কি হচ্ছে দেখ ভালো করে খেয়াল কর, হাফ আর 0 সেম থাকছে। আচ্ছা, আর এই 0 থেকে হাফের 4 গুণ বাদ যাচ্ছে, হাফের 4 গুণ মানে 2 হয়, তাই 0 থেকে 2 বাদ গেলে -2 হচ্ছে। আর এই 1 থেকে 0 4 গুণ মানে অ্যাকচুয়ালি 1 থেকে 0ই বাদ যাচ্ছে, তাহলে 1 পড়ে থাকছে। ক্লিয়ার? তাহলে কি থাকছে, ব্যাপারটা এরকম রইল যে 1, 3/2, 0, -1, আর ডান দিকে হাফ 0, -2, 1। ওকে, আচ্ছা এবার আমরা একটা কাজ করি, এই জায়গাটায় একটু সরিয়ে দিই। আচ্ছা দেখ এবার তো প্র্যাকটিক্যালি কী দাঁড়ালো, এরকম দাঁড়ালো, এটা 3/2 ছিল। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের এবার টার্গেট কি? এবার টার্গেট হলো, ভালো করে খেয়াল কর, এই জায়গাটায় 1 চলে এসছে, এই জায়গাটায় 0 চলে এসছে। এখন টার্গেট হলো এই জায়গাটায় 1 আনা। ওকে, এই জায়গাটা যদি 1 আনতে চাই তাহলে কি করব, R2 যে রোটা আছে সেই রোটাকে মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানটা ইনস্ট্রাকশন কি পাঠাবো এবার, যে R2 অ্যারো -R2, যে সেকেন্ড রোকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি আমরা পেয়ে যাচ্ছি। তো প্র্যাকটিক্যালি আমরা কি পাচ্ছি, সেকেন্ড রোকে মাইনাস দিয়ে গুণ করলে দেখ 1, 3/2, এখানে হয়ে যাচ্ছে 0, এখানে 1, আর ডান দিকে কি হচ্ছে হাফ 0, শুধু 2, -1। ওকে, ও বি কেয়ারফুল, আমি আগের দুটো লাইনে বা একটা লাইনটা লিখেছি কি না এটা লেখা হয়নি, লাস্ট লাইনটা দেখা যাচ্ছে যে ইন্টু এ যেমন ছিল সেটা কিন্তু অবশ্যই থাকবে। ইন্টু এ কিন্তু আমরা ভুলেও মিস করব না, এখানেও কিন্তু ইন্টু এ থাকবে। ওকে, ইন্টু এ যেন কোনোভাবে ভুলেও মিস না হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরকম দাঁড়ালো যে লেফট সাইডে 1, 3/2, 0, 1, আর রাইট সাইডে হলো হাফ 0, 2, -1। এখন আমাদের কি চেঞ্জ করতে হবে, এখন দেখ এই যে 3/2টাকে 0 আনতে হবে, 3/2টাকে 0 আনতে হবে। তাহলে 3/2টাকে 0 যদি আনতে চাই তাহলে আমাদের ইনস্ট্রাকশন কি পাঠাতে হবে, যে R1 থেকে
যদি আমরা R1 মাইনাস 3/2 R2 করি, কি বলছি, R1 মাইনাস 3/2 R2, যে R1 থেকে যদি আমরা R2-র 3/2 গুণফল বিয়োগ করি তাহলেই দেখ চলে আসবে। তাহলে কি আসছে বিষয়টা খেয়াল করা যাক। 1 থেকে যদি 3/2 বিয়োগ করি তাহলে 1ই থাকে। আচ্ছা, আর এই 3/2 থেকে যদি 1-এর 3/2 গুণফল বিয়োগ করি তাহলে কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে নিচে 0, এখানে 1, দেখ যেটা আনার দরকার ছিল চলে এসছে কিন্তু। আচ্ছা, রাইট সাইডে কী পাচ্ছি, রাইট সাইডে হলো হাফ থেকে বিয়োগ হবে 2-এর 3/2 গুণ। হাফ থেকে 2-এর 3/2 গুণ যদি বিয়োগ হয়, অ্যাকচুয়ালি হচ্ছে হাফ থেকে 3 বিয়োগ হচ্ছে। হাফ থেকে 3 বিয়োগ মানে কত হচ্ছে, একটু ক্যালকুলেশন করে নিতে পারিস, আমি তো মৌখিকভাবে বলছি। তো যাই হোক, হাফ থেকে 3 বিয়োগ হলে দেখ মাইনাস 5/2 হবে, মাইনাস 5/2 হবে, ঠিক আছে, কারণ আমাদের ফার্স্ট রোটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ফার্স্ট রো চেঞ্জ হচ্ছে। ওকে, আর 0 থেকে যদি -1-এর 3/2 গুণ বিয়োগ হয় তাহলে কি হচ্ছে, দেখ -1 ইন্টু -3/2 +3/2 হচ্ছে, তাহলে +3/2। আর নিচে কি হচ্ছে, 2 -1 সেম থাকছে, আর তার সাথে এ গুণ পাকাটা থেকে যাচ্ছে। ওকে, এইবার আমরা কি করছি দেখ, এইটুকুকে আমরা সরিয়ে দিলাম। এইটুকুকে সরিয়ে দেওয়ার পরে ঠিক যে জিনিসটা আমি বলে এসেছি যে I ইকুয়ালস টু বি ইন্টু এ যদি এই ফর্ম্যাটে চলে আসে, I ইকুয়ালস টু বি ইন্টু এ ফর্ম্যাটে কিন্তু চলে এসেছে। এই যে এই জিনিসটাই কি I, এই জিনিসটাই কি বি, আর এই জিনিসটা কি এ অলরেডি আছে। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো, এ ইনভার্স ইকুয়ালস টু কি, এই বি ম্যাট্রিক্সটা লিখতে পারবো। এ ইনভার্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্সটা মানে আলটিমেটলি অ্যান্সারটা কী হচ্ছে, -5/2 3/2 2 -1। ওকে, 2 -1, এইটা হলো 2 3 4 5 এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এখন দেখ সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুই উত্তরটা ঠিকঠাক করলি কি না সেটা একবার চেক করে নিতে পারিস। সেটা খুব সহজেই চেক করে নিতে পারিস যে আমরা উত্তরটা ঠিকঠাক করলাম কি না। ওকে, দেখ আমরা উত্তরটা ঠিকঠাক করলাম কি না এখান দিয়ে চেক করতে পারি। কীভাবে চেক করে নিতে পারি, একটা শর্ট মেথডস আছে, আমি এখানটা দেখিয়ে দিই। এটা 2 অর্ডারের ক্ষেত্রে করতে পারবো, আর 3 অর্ডারের ক্ষেত্রে চেক করতে গেলে আবার অ্যাডজয়েন্ট বাই ডেটে করে করতে হবে, ঠিক আছে। 2 অর্ডারের ক্ষেত্রে কী করতে পারিস, যে অ্যান্সারটা চেক করার জন্য এইখানে এই দুটো, এই যে ফার্স্ট যে ডায়াগোনালটা আছে তাদের এলিমেন্টগুলো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারিস। হ্যাঁ, এই ফার্স্ট ডায়াগোনালের যদি ইন্টারচেঞ্জ করি কী পাচ্ছি দেখ তো ভালো করে, এটা এ ইনভার্সের ভ্যালুটা ডাইরেক্ট লিখতে পারবো এরকম। ফার্স্ট ডায়াগোনাল নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে নিবি, মানে যেটাকে বলছিলাম যে মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, সেটা যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয় এরকম হবে 5 2, ঠিক আছে। আর যেটা গৌণ কর্ণ আছে, ঠিক আছে, যেমন 3 আর 4, তাদেরকে গৌণ কর্ণ বা সেকেন্ড ডায়াগোনাল তাদেরকে শুধু মাইনাস দিয়ে গুণ করে দিবি। তাহলে 3-এর সাথে মাইনাস গুণ হলে কী হবে, -3, ঠিক আছে। 4-এর সাথে মাইনাস গুণ করলে কী হবে, -4। ওকে, আচ্ছা, আর বাইরে গুণ হবে হলো এইটা ডিটারমিন্যান্ট ভ্যালুটা, এটা ডিটারমিন্যান্ট ভ্যালুটা ক্লিয়ারলি কত হচ্ছে দেখ, 10 - 12 মানে -2 হচ্ছে। তাহলে এইটা ডিটারমিন্যান্ট ভ্যালু দিয়ে ভাগ হবে, ক্লিয়ার। এবার ডিটারমিন্যান্ট ভ্যালুটা দিয়ে ভাগ হলে দেখ আলটিমেটলি কী পাচ্ছি, -5/2 পাচ্ছি, শুধু 3/2 পাচ্ছি, শুধু 2 পাচ্ছি, এখানে -1 পাচ্ছি। দেখ এইটা আর এইটা মিললো। তাহলে এইভাবেই আমরা একটা ম্যাট্রিক্সের এ ইনভার্স বের করতে পারবো। ওকে, এরপরে আমি একটা 3 অর্ডার ম্যাট্রিক্সের ডিসকাস করে দিচ্ছি যাতে আরও ক্লিয়ার হয় আইডিয়াটা, আর অবশ্যই কলাম অপারেশনের মাধ্যমেই করছি। ওকে, এখন কালাম অপারেশনের মাধ্যমে একটা ম্যাট্রিক্সে যদি আমরা বের করতে চাই, একটা ম্যাট্রিক্স এরকম নেওয়া হলো যে সাপোজ ভাব 2 -1 4 2 -1 4, এটা আমি এক্সারসাইজ থেকে নিয়েছি, 4 0 2 4 0 2। ওকে, আর হলো 3 -2 7 3 -2 7। আমরা এরকম একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার ম্যাট্রিক্সটাকে আমরা কীভাবে লিখবো, এ ইকুয়ালস টু আই ইন্টু এ এরমভাবে লিখেও ফেলবো। আচ্ছা, এর লেফট সাইডে কী হচ্ছে, লেফট সাইডে যে ম্যাট্রিক্সটা বসে সেটাই বসছে, যে 2 -1 4
402 আর 3 - 2 7, আর রাইট সাইডে কি হচ্ছে 10000100001, তার সাথে কি মাল্টিপ্লাই হচ্ছে এ ম্যাট্রিক্স। তো প্র্যাকটিক্যালি এরকম দাঁড়ালো যে এ ইকলস টু আই ইন্টু এ। এখন আমাদের এটা কি করতে হবে, কালাম অপারেশনের মাধ্যমে। বি কেয়ারফুল, কোশ্চেনে কি দিয়েছে, স্তম্ভ রূপান্তর নাকি সারি রূপান্তর। স্তম্ভ রূপান্তর দিলে কিন্তু কালাম অপারেশন হবে, সারি রূপান্তর দিলে রো অপারেশন হবে, যেটা দিয়ে আগের 2 অর্ডারের ম্যাট্রিক্সটা আমরা সলভ করলাম। এটা 3 অর্ডারের ম্যাট্রিক্সের একটা অঙ্ক। এটা দিয়েছে স্তম্ভ রূপান্তরের মাধ্যমে। যে অর্ডারই হোক না কেন, কোন রূপান্তরের মাধ্যমে দিয়েছে সেটা কোশ্চেনে ভালো করে ফলো করবি, অথবা নিজেও যদি পার্টিকুলার কোনো একটা মাধ্যমে করিস সেই মাধ্যমটাই ফলো করে যেতে হবে পুরো অঙ্কে। মানে সারির মধ্যে স্তম্ভ ঢোকানো যাবে না, স্তম্ভের মধ্যে সারি ঢোকানো যাবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু স্তম্ভ রূপান্তরের মাধ্যমে দিয়েছে, তাহলে আমাদের স্তম্ভটাকেই চেঞ্জ করার মাধ্যমে করতে হবে, মানে কালাম অপারেশনের মাধ্যমে। আমরা ফার্স্ট কালামের এইটাকে তো 1 বানাতেই হবে। তো আমরা কি করলাম যে C1 অ্যারো C1/2 করে দিই। C1 অ্যারো C1/2 যদি আমরা লিখি তাহলে কি পাচ্ছি ভালো করে খেয়াল কর। আমরা পাবো হলো উপরে 1, তার নিচে 2, তার নিচে 3/2, 1 2 3/2। আচ্ছা, আর বাদ বাকি জিনিসগুলো কি থাকছে, সেম থাকছে, -1 0 -2, আর এখানে কি থাকছে 4 2 7। আর ডান দিকে কি হচ্ছে, ডান দিকে হয়ে যাচ্ছে হলো হাফ, দেখ 0 0, এখানে 0 1 0 সেম থাকছে, এখানে 0 0 1ও সেম থাকছে। এটা আমরা কি পেলাম, এটা হলো ফার্স্ট কলামকে 2 দিয়ে ভাগ করলাম, যেহেতু লেফট সাইডে ভাগ করলাম তাহলে রাইট সাইডেও আমাদের ভাগ করতে হবে। করার পরে আলটিমেটলি এটা পেলাম, অবশ্যই এটার সাথে এ তো গুণ আছেই। ওকে, এখন আমাদের ভালো করে খেয়াল কর, আমাদের এখন কি টার্গেট। এখন আমাদের টার্গেট হলো যে এই জায়গাটা 0 আনা, মানে টার্গেটটাকে খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু এই জায়গাটা 0 আনা আর এই জায়গাটাও 0 আনা, ঠিক আছে। এই জায়গাটাও আমাদের 0 আনতে হবে, ওই 2 এর জায়গাতেও 0 আনতে হবে, 3/2 এর জায়গাতেও 0 আনতে হবে। তাহলে আমাদের এখন কি অপারেশন করলে এটা প্রপার হবে। আচ্ছা, সেটার জন্য আমি কি করছি, উপরের যে লেখাটা আছে সেটাকে প্রাথমিকভাবে মুছে ফেলি, ঠিক আছে। আমি পুরোনো জিনিসটাকে রেখে রেখে দিয়ে একটু করতে চাইছি। একটু এই ক্লিয়ার করার সময় ভিডিওটা একটু লেংদি হচ্ছে হয়তো, একটু ওয়েট করে যাবি, একটু 4-5 সেকেন্ডের ব্যাপার থাকবে, এরকম হয়তো 5-6 বার একটুখানি ওয়েট করতে হতে পারে। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এবার এই সিচুয়েশনে আমরা কি করতে চাইছি, আমরা এই অপারেশনটা এরকমভাবে করতে চাইছি যাতে সুবিধা হয় আমাদের। একটা দেখ, আমরা অবশ্যই কি এটা মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু কলাম অপারেশনের মাধ্যমে করতে হবে, যা করতে হবে কলাম অপারেশনের মাধ্যমে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু বারবার একই কথা বলছি, আমরা কিন্তু ভুলেও কি রো অপারেশন করতে পারবো না, আমরা যা করব কি কলাম অপারেশনে করব। বি কেয়ারফুল। আচ্ছা, এইবার একটা কাজ করি। এখন দেখ, এইটাকে যদি 0 বানাতে যাস, এটা কিন্তু 0 বানাতে গেলে তোর আপনি রো অপারেশন হয়ে যাচ্ছে। তো এইটাকে 0 বানানোর টার্গেট না দিয়ে, যেহেতু কালাম অপারেশনের কাজ, তাই এইটাকে 0 বানানোর টার্গেট নে, ঠিক আছে। আর এইটাকে 0 বানানোর টার্গেট নে, এই দুটোকে যদি 0 বানানোর টার্গেট নিই তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হব, ঠিক আছে। তাহলে আমাদের কি লিখতে হবে, যে একটা লেখ যে C2 অ্যারো C2, ওকে, প্লাস C1 করলেই হচ্ছে। দেখ C2 প্লাস C1, কারণ এইটা আর এইটা যোগ করলে এই জায়গাটা 0 চলে আসে। C2 প্লাস C1, আরেকটা একসাথেই যদি আমরা করে দিই তাহলে খুব সুবিধা হয়, কাজটা একটু এগিয়ে যায়। যে C3 অ্যারো যদি আমরা করি কি C3 - 4C1, দেখ C3 - 4C1 যদি এই কাজটা করি, ঠিক আছে। তাহলে C2 অ্যারো C2 প্লাস C1 আর C3 অ্যারো C3 - 4C1। খুব সাবধানে করতে হবে এখানে। দেখ, মূলত ডিজিট দিয়েই সব অঙ্ক, মূলত কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু তাও কি হয় আমরা ভুল করে বসি। প্রথম কথা, মাথা খুব ঠান্ডা রাখতে হবে। দ্বিতীয় কথা, খুব কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে হবে। আর তৃতীয় কথা, রো করার সময় কলাম না গুলিয়ে ফেলি, কলাম করার সময় রো না গুলিয়ে ফেলি। বি কেয়ারফুল এইটা নিয়ে, আরও আরও বেশি কেয়ারফুল লাস্ট জিনিসটা নিয়ে। তো যাই হোক, এখানটায় আমরা কি পাচ্ছি, এখানটায় আমরা কি পাচ্ছি দেখা যাক। এখানটায় আমরা এরকম একটা জিনিস পাবো যে রোতে দেখ কী আসছে। দেখ, ফার্স্ট কলাম আমরা কোনো চেঞ্জ করিনি, তো ফার্স্ট কলাম সেম আছে, তো সেম লিখে দে আগে, সেম লিখে দিলাম। আচ্ছা, সেকেন্ড কলামে চেঞ্জ আসছে, সেকেন্ড কলামে কি রুলসে চেঞ্জ আসছে, যে C2 প্লাস C1। তো চেঞ্জিংগুলো আমি সবুজ কালি দিয়ে লিখছি। তো চেঞ্জিং কি আসছে, যে এখানটায় 0 আসছে। আচ্ছা, এই 0-র সঙ্গে 2 অ্যাড হচ্ছে, তাহলে এখানেও 2 আসছে, ওকে। আর এখানে -2-র সঙ্গে 3/2 অ্যাড হচ্ছে,
দেখ -2-র সাথে 3/2 যখন অ্যাড হবে তোর আসবে -1/2 আসবে, দেখবি প্রয়োজন হলে একটু খাতায় ক্যালকুলেশন করে নিতে পারিস, সেটা -1/2 আসবে। ওকে, আচ্ছা আর কি হচ্ছে, C3 থেকে C1 এর 4 গুণ বিয়োগ হচ্ছে। C3 মানে হচ্ছে এইটা, C1 এর 4 গুণ যখনই বিয়োগ হচ্ছে, 4 থেকে 1-এর 4 গুণ বিয়োগ হচ্ছে মানে 0 হচ্ছে। 2 থেকেও 2-এর 4 গুণ বিয়োগ হচ্ছে মানে 2 থেকে 8 বিয়োগ হচ্ছে। 2 থেকে 8 বিয়োগ হলে কত হবে? -6 হবে। ওকে, 2 থেকে 8 বিয়োগ হলে -6 হচ্ছে। আর 7 থেকে 3/2 এর 4 গুণ বিয়োগ হচ্ছে। 3/2 এর 4 গুণ মানে হচ্ছে হলো -6, মানে 7 থেকে -6 হচ্ছে মানে অ্যাকচুয়ালি 1 হচ্ছে এখানটা। ঠিক আছে, ওকে, তাহলে এই জায়গাটা 1 হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হলো বাম দিকের ম্যাট্রিক্সটা আমাদের তৈরি হয়ে গেল। আর ডান দিকের ম্যাট্রিক্সে কী ঘটবে? ফার্স্ট কলাম যেটা আছে, ফার্স্ট কলাম সেম থাকবে, সেটা সাদা কালিতেই লিখি, তাহলে 1/2 0 0। আর ডান দিকের যে সেকেন্ড কলাম আর থার্ড কলাম এটা চেঞ্জ হবে। তো প্র্যাকটিক্যালি সেকেন্ড কলামে কী আছে? 0 1 0, তাহলে 0 থেকে হাফের কী বিয়োগ হচ্ছে? আচ্ছা, 0-র সাথে হাফ যোগ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এটা হাফ হয়ে যাচ্ছে, কারণ দেখ রুলস হচ্ছে C2 + C1, তো 0-র সাথে হাফ যোগ হচ্ছে, তাহলে এটা হাফ হবে। ঠিক আছে, এখানে কি 1-এর সাথে এই 0 যোগ হচ্ছে, তাহলে এটা 1 হচ্ছে। 0-র সাথে এই 0 যোগ হচ্ছে, তাহলে 0 হচ্ছে। ওকে, আচ্ছা C3-তে কী হচ্ছে? C3 থেকে C1 এর 4 গুণ বিয়োগ হচ্ছে। C3 থেকে C1 এর 4 গুণ বিয়োগ হচ্ছে, তাহলে কি হচ্ছে? এই 0 থেকে C1 এর 4 গুণ মানে হাফের 4 গুণ, এই যে হাফের 4 গুণ, হাফের 4 গুণ মানে কি 2। 0 থেকে 2 বিয়োগ হলে এটা -2 হচ্ছে। ওকে, এখান থেকে 0 থেকে 0-র 4 গুণ মানে 0ই থাকছে। এখানে এখানে কি আছে? 1 আছে। 1 থেকে 0-র 4 গুণ মানে এটা 1টা 1 থেকে যাচ্ছে, মানে ফাইনালি এরকম দাঁড়ালো আর কি। ওকে, এবার আমি নিচের পোর্শনটুকু একটু সরিয়ে দিই, যেই পোর্শনটুকু লাগবে না আমাদের আর সেটুকু সরিয়ে দিলাম। আচ্ছা, এইবার ভালো করে খেয়াল কর যে সেকেন্ড যে কলামটা আছে, সেকেন্ড কলামের ঠিক মাঝের এলিমেন্টটাকে আমাদের 1 বানাতে হবে। এবার সেকেন্ড কলামের মাঝের এলিমেন্টটাকে 1 বানাতে হবে, এই জায়গাটাকে 1 বানাতে হবে। তাহলে আমরা কি করব? সেকেন্ড কলামটাকে এবার 2 দিয়ে ভাগ করব। তাহলে খুব স্বাভাবিকভাবে রাইট সাইডেও সেকেন্ড কলামটা 2 দিয়ে ভাগ হবে। তাহলে প্র্যাকটিক্যালি আমরা কি করতে চাইছি? যে C2 অ্যারো C2/2, C2/2 করতে চাইছি। তো প্র্যাকটিক্যালি কী হচ্ছে দেখ, ফার্স্ট কলাম সেম থাকছে, ফার্স্ট কলামে কী আছে? 1 2 আছে, 3/2 আছে। ঠিক আছে, আচ্ছা এইবার সেকেন্ড কলামটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। দেখ এই ভাগগুলো নিজেকে বুঝে করতে হবে, এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দিবি। ঠিক আছে, তাহলেই আপনা আপনি হয়ে যাচ্ছে। তাহলে কারণ ওই জায়গায় আমাদের কোনাকুনিতে 1গুলো আনতে হবে, আর বাদবাকিগুলো 0 আনছি, তাই না? তাহলে এখানটায় 1 হয়ে গেল, আর এই জায়গাটা কত আছে? এটা -1/2 আছে, এটা হয়ে যাচ্ছে -1/4 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এইটা সেম থাকছে 0 -6 1। ওকে, আচ্ছা আর রাইট সাইডে কি হচ্ছে দেখ, রাইট সাইডেও সেকেন্ড কলামটাকেই আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে ফার্স্ট কলাম আর থার্ড কলাম পুরো সেম থাকবে, তাহলে এটা 1/2 0 0। এটা কত হচ্ছে? 1-এর 4 1-এর 2 0, আর এটা হচ্ছে দেখ -2 0 1। ওকে, এরকম একটা পজিশন আছে। আচ্ছা, এইবার আমরা কি টার্গেট করব? আমার টার্গেটটা কি এবার? এই জায়গাটা 0 বানানো আর এই জায়গাটা 0 বানানো, এই দুটো জায়গায় 0 বানানো। ঠিক আছে, অবশ্যই কিন্তু কালাম অপারেশনের মাধ্যমে, আমি বারবার এক কথাই বলছি, অবশ্যই কিন্তু কালাম অপারেশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে তাহলে কী করছি আমরা দেখ, ভালো করে খেয়াল কর যে C1 অ্যারো C1 থেকে কী বিয়োগ করছি? যে C1 -2C2, C1 -2C2। ঠিক আছে, এটার কারণটা কি? এই জায়গাটা কিন্তু আমাদের 0 আনাটা টার্গেট, তাই C1 -2C2 করলে কী হবে? 2 থেকে 1-এর 2 গুণ বিয়োগ হলে 0 চলে আসছে। ঠিক আছে, টার্গেটটা বুঝতে হবে ভালো করে। আর C3 থেকে কী করব? C3 থেকে করব হলো C3, খেয়াল কর যে +6C2 করব। C3-র সাথে C2-র যদি 6 গুণ যোগ করি, মানে এই যে এখানে 1 আছে, 1-এর 6 গুণ মানে +6, -6-এর সাথে +6 যোগ হলে 0 চলে আসবে। ঠিক আছে,
প্র্যাকটিক্যালি এই কাজটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা সাকসেসফুল এমনি হয়ে যাব। আমরা কি করছি যে সেকেন্ড কলামটা কিন্তু সেম রাখছি, সেকেন্ড কলামটা সেম আছে, তাহলে 0 1 -1/4 থাকছে, ঠিক আছে। আচ্ছা, আর ফার্স্ট কলামটা যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো আমি আবার সবুজ কালি দিয়ে লিখছি। এইখানে কোনো চেঞ্জিংস নেই, কারণ 1 থেকে 0 2 গুণ বিয়োগ করলে অ্যাকচুয়ালি 1ই থাকে। আচ্ছা, এবার 2 থেকে 1-এর 2 গুণ বিয়োগ হলে এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 3-এর 2 থেকে, খেয়াল করে এই জায়গাটা, 3-এর 2 থেকে, এই যে 3-এর 2 থেকে -1/4-এর 2 গুণ বিয়োগ হচ্ছে। -1/4-এর 2 গুণ মানে কত হয়? -1/2। আবার অলরেডি একটা এখানে মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 3-এর 2-র সঙ্গে +1-এর 2 হচ্ছে। 3-এর 2 +1-এর 2 মানে হয়ে যাচ্ছে এখানে 2। প্রয়োজন হলে একটু যোগ বিয়োগটা খাতায় দেখে নে, ঠিক আছে। তাহলে এটা হলো। আচ্ছা, আর কি চেঞ্জ হবে? থার্ড কলাম চেঞ্জ হবে। থার্ড কলামে কি হবে? 0 হচ্ছে। আচ্ছা, আর কি হচ্ছে যে -6-এর সাথে 1-এর 6 গুণ যোগ হচ্ছে, তাহলে -6 + 6 এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি দাঁড়াচ্ছে? আর এখানটায় যে 1 আছে, 1-এর সাথে এখানে -1/4-এর 6 গুণ। -1/4-এর 6 গুণ বলতে কী বোঝাচ্ছে? -6/4 মানে কত? -3/2, ঠিক আছে। তাহলে 1-এর সাথে -3/2 যোগ হচ্ছে, 1-এর সাথে -3/2 যোগ হলে -1/2 হয়, ওকে। আচ্ছা, আর রাইট সাইডে কী দাঁড়াচ্ছে? রাইট সাইডে দেখ, খেয়াল করবি, ঠান্ডা মাথায় খুব, C1 থেকে C2-র 2 গুণ বিয়োগ হচ্ছে। C1 কোথায় আছে? এখানে আছে C1। C2-র 2 গুণ বিয়োগ হচ্ছে। C2-র 2 গুণ মানে কি? 1/4-এর 2 গুণ মানে কত হচ্ছে? 1/2। তাহলে হাফ থেকে 1/2 বিয়োগ হচ্ছে, মানে এখানটায় 0 চলে আসবে। আচ্ছা, এবার 0 থেকে 1/2-এর 2 গুণ বিয়োগ হচ্ছে। 0 থেকে 1/2-এর 2 গুণ বিয়োগ হচ্ছে মানে কত? 0 থেকে 1 বিয়োগ হচ্ছে, ঠিক আছে, মানে -1 চলে আসবে। আচ্ছা, এখানে 0 থেকে 0ই বিয়োগ হচ্ছে, তো প্র্যাকটিক্যালি 0ই আসবে, ওকে। আচ্ছা, আর মাঝের কলামটা পুরো সেম থাকছে, মানে 1/4 থাকছে, 1/2 থাকছে, আর থাকছে হলো 0 থাকছে, ওকে। আর রাইট সাইডে কি হচ্ছে? মানে থার্ড কলামটা কি হচ্ছে যে C3-র সাথে আমরা C2 6 গুণ যোগ করছি। C3 প্রথমে কি আছে? C3 আছে হলো এখানটায় দেখ -2, -2-র সাথে 1/4-এর 6 গুণ, 1/4-এর 6 গুণ মানে 6/4 মানে হলো 3/2, 3/2 -2 যদি করি কত পাচ্ছি? -1/2 পাবো, ঠিক আছে। তারপরে কি 1/2-এর 6 গুণ, 1/2-এর 6 গুণ, এই যে এখানে 1/2, এই যে 1/2-এর 6 গুণ মানে কি? 6/2, 6/2 মানে কত? 3/2। 0-র সাথে যদি আমরা 6/2 মানে হলো 3, তাহলে 0-র সাথে যদি 3 যোগ করি তাহলে এখানে 3 পাবো, ঠিক আছে। আর কি পাচ্ছি? এখানে 0-র সাথে 6 গুণ করলে 0 হয়, এটা 1-এর সাথে যোগ করলে 1 পাবো, ওকে। আলটিমেটলি এরকম দাঁড়ালো। অবশ্যই ইনটু এ আছে, কিন্তু এটার সাথে কিন্তু এ ম্যাট্রিক্সটা গুণ আছে, এটা ভাবতে হবে সবসময়, ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমাদের টার্গেটটা কি? আমরা, আচ্ছা, প্রথমে এই জায়গাটা একটু মুছে ফেলি। আচ্ছা, এবার আমাদের টার্গেটটা হলো যে থার্ড কলামে, খেয়াল করবি যে থার্ড কলামে 1 আনা, থার্ড কলামের শেষ এলিমেন্টটাকে 1 আনা। তাহলে আমরা কি করব? থার্ড কলামের শেষ এলিমেন্ট 1 আনতে গেলে এই থার্ড কলামে এখানে আছে -1/2, ঠিক আছে। এই -1/2-এর এই জায়গাটায় আমরা কি করতে চাইছি? 1 আনতে চাইছি। তাহলে এটাকে, থার্ড কলামকে আমরা কত দিয়ে গুণ করব? থার্ড কলামকে -2 দিয়ে গুণ করে দেব। থার্ড কলামকে -2 দিয়ে গুণ করলেই আমরা ওখানটায় কি পেয়ে যাচ্ছি? 1 পেয়ে যাচ্ছি। তাহলে এখানটা আমরা কি টার্গেট করবো এবার? যে C3 অ্যারো -2 ইন্টু C3। বি কেয়ারফুল, বারবার একটা কথা বলছি, যখন কলাম অপারেশন করব অবশ্যই যেন কলামের উপরই ফোকাস করি, ভুলেও যেন রোতে না যাই। এই জিনিসটা কিন্তু অনেক বড় বড় পণ্ডিতদেরও ভুল হয়ে যায়। সো আমি বারবার কেয়ারফুল থাকতে বলছি এই বিষয়টা নিয়ে। তাহলে এখানটায় কী পাচ্ছি? শুধু থার্ড কলাম চেঞ্জ হচ্ছে। থার্ড কলাম চেঞ্জ হলে কী হচ্ছে? 0 0, এখানে 1 চলে আসছে, আর এখানে অলরেডি 1 0 0 1 এগুলো চলে এসছে। আর এই জায়গাটায় কিন্তু সেম আছে, 2 - 1/4, ঠিক আছে। আচ্ছা, আর ডান দিকে কী পাচ্ছি? ডান দিকে ফার্স্ট কলাম সেম থাকছে, 0 -1 0, সেকেন্ড কলামও সেম থাকছে, 1/4 1/2 0। আর থার্ড কলামে আমরা কি করেছি? থার্ড কলামে -2 দিয়ে গুণ করেছি, খেয়াল কর, -2 দিয়ে গুণ করেছি। তাহলে -2 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। এটাকে গুণ করলে কত হচ্ছে? -6 হচ্ছে। আর 1কে গুণ করলে কত হচ্ছে? -2 হচ্ছে। আপাতত এরকম পজিশন আছে, ওকে। এবার আমাদের টার্গেটটা কী হবে? এবার আমাদের টার্গেটটা হলো এই জায়গাটা 0 বানানো, আর এই জায়গাটাও 0 বানানো, এই দুটো জায়গায় 0 বানানো। এটা আমাদের লাস্ট টার্গেট। তাহলে কিন্তু আমাদের কাজ হাসিল হয়ে যাবে, ওকে। তো এবার আমরা আবার এই উপরের পোর্শনটাকে একটু মুছে দেওয়ার চেষ্টা করি। আমরা কি করব? অপারেশনটা দেখ,
হচ্ছে এবার এরকম টাইপের অপারেশন, যে এই জায়গাটায় জিরো আনতে চাইছি, তো এই জায়গাটায় জিরো আনতে চাইছি, তাহলে কি করব, আমাদের অবশ্যই কালাম অপারেশন, কিন্তু বারবার এক কথা রিমাইন্ডার দেওয়াচ্ছি যে C1 থেকে এবার তাহলে কি করব, 2C3 বিয়োগ কর, C1 অ্যারো, C1 মাইনাস 2C3, C1 মাইনাস 2C3, ঠিক আছে। আর C2 অ্যারো, C2 যখন করব, C3-র সাথে 1/4 গুণ যোগ করব, তাহলে C2 কি হবে, C2 প্লাস 1/4 C3। এতে সুবিধা কি হচ্ছে ভালো করে খেয়াল কর, আবার একটু অবজার্ভ করে নে ভালো করে। এই যে এইখানে 2 এর সাথে 2 এর থেকে যদি 1 এর 2 গুণ বিয়োগ হয়, 0 আপনা আপনি চলে আসবে, এই যে তাই করেছি এখানে, ঠিক আছে। আর এই 1/4 এর সঙ্গে যদি 1/4 গুণ যোগ হয়, তাহলেও দেখ 0 চলে আসবে। আমাদের বেসিক টার্গেট কিন্তু ওইটাই ছিল। ওকে, তাহলে আমরা দেখ কি পাচ্ছি, আমরা আবার এখানে বলতে পারি যে আমাদের থার্ড কালামটা এখানে সেম থাকছে, থার্ড কালামটা সেম থাকছে, তাহলে থার্ড কালামটাকে আমরা সেম রেখে দিই, তাহলে 0 0 1 সেম রেখে দিলাম। চেঞ্জ কে কে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড কালাম, ফার্স্ট কালামে দেখ চেঞ্জ করলে এই রুলসে চেঞ্জ হচ্ছে যে C1 থেকে C1 এর C1 থেকে বিয়োগ হচ্ছে C3 এর 2 গুণ, এটা যদি বিয়োগ করিও 0 2 গুণ মানে 2 হয়, 1 থেকে বিয়োগ করলে একই থাকে, তো প্র্যাকটিক্যালি এটা 1 1 0 0 হবে, দেখবি একটু চেক করে নিস, ঠিক আছে, তাই হতে বাধ্য। আর সেকেন্ড কালামটাও চেঞ্জ হয়ে যাবে, 0 1 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর রাইট সাইডে কি হচ্ছে, রাইট সাইডে কে সেম থাকছে, থার্ড কালাম সেম থাকছে, তাহলে থার্ড কালামকে সেম আগে লিখে ফেলি আমরা, তো প্র্যাকটিক্যালি 1 -6 আর -2 সেম থাকছে। ওকে, আর যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোকে আমরা কি করব, সবুজ কালি দিয়ে লিখছি। তাহলে দেখ, ফার্স্ট কালাম চেঞ্জ হচ্ছে, ফার্স্ট কালামে কি হচ্ছে, এই যে ফার্স্ট কালাম C3 এর সাথে 2 গুণ করে তারপরে ফার্স্ট কালাম থেকে বিয়োগ করছি, তাহলে ফার্স্ট কালামে কি হয় 0, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ হলে 2 হয়, মানে 2 হয়, 0 থেকে 2 বিয়োগ হলে -2 হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এখানটায় কি আছে, এখানটায় আছে -1 আছে, -1 থেকে কি বিয়োগ হবে, -6 এর -2 গুণ, তাহলে -6 এর সাথে এই -2 যদি গুণ হয় +12 হয়, -1 +12 মানে হচ্ছে 11 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর 0-র সঙ্গে কি হচ্ছে, এই -2 এর এই -2 গুণ হচ্ছে মানে +4, তাহলে 0-র সাথে 4 অ্যাড হলে +4 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এইবার এখানটায় চলে আসি 1/4। আচ্ছা, এবার দেখ, এইবার হচ্ছে হলো C2 তে চলে আসছি, কিন্তু C2 মানে কি, C2 প্লাস 1/4 C3, তাহলে C3-র সাথে 1/4 গুণ হলে, মানে একের সাথে 1/4, প্রথমে একের সাথে দেখি, একের সাথে 1/4 গুণ হলে 1/4 হয়, 1/4-এর সাথে 1/4 যোগ হলে কত হচ্ছে, 1/2 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার কত, 1/4 -6 এর সাথে গুণ হচ্ছে, মানে কত হচ্ছে, -6/4, -6/4 মানে কত বলতে পারি, -3/2। আচ্ছা, এই হাফের সাথে -3/2 যোগ হলে কত হচ্ছে, হাফ -3/2 মানে হচ্ছে দেখ -1 হবে। ওকে, আচ্ছা, এবার 0-র সাথে কি হচ্ছে, এই -2 এর 1/4 গুণ হচ্ছে, -2 ইন্টু 1/4 করলে কত হচ্ছে, -2/4, -2/4 মানে কত, -1/2, এবার 0-র সাথে -1/2 যোগ হলে কত হবে, -1/2। আর অবশ্যই এটার সাথে কিন্তু এই ম্যাট্রিক্সটা গুণ আছে, ঠিক আছে। এবার দেখ, আমাদের যা পাওয়ার আমরা কিন্তু পেয়ে গেছি অলমোস্ট। এই লাস্ট এটাকে একটু সরিয়ে দিই, দেখ আমরা এখন কি পেয়ে গেলাম, যে এটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স আই, এটা কি বি ম্যাট্রিক্স, আর এর সাথে কি গুণ আছে, এ ম্যাট্রিক্স, তাহলে আই ম্যাট্রিক্স ইকুয়ালস টু বি ইন্টু এ ম্যাট্রিক্স, আলটিমেটলি আমরা কি লিখতে পারি, এ ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়ালস টু বি ম্যাট্রিক্সটাই অ্যান্সার হবে। বি ম্যাট্রিক্সের রেজাল্টটা কত আছে সেটা লিখে দেবো, খেয়াল কর, -2 -2 প্লাস হাফ 1, তারপরে আছে 11 -1 6, এই -6, তারপরে আছে 4 হাফ -2। ক্লিয়ার, তাহলে এইটাই আমরা এ ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। ওকে, এরকমভাবে অ্যাকচুয়ালি রো হোক বা কলাম হোক, এই অপারেশনগুলোর মাধ্যমে আমরা সেকেন্ড অর্ডার হোক অথবা থার্ড অর্ডার হোক, এই বিভিন্ন অর্ডারের ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করে থাকি। খুব সন্তর্পণে মাথা ঠান্ডা রেখে এগুলোকে বাড়িতে প্র্যাকটিস কর। ওকে, এভাবে এই ইনভার্সগুলো বের কর। আচ্ছা, আরেকটা লাস্ট কথা বলার, যে কখন এই ইনভার্সের অস্তিত্ব থাকবে না, কখন এই ইনভার্সের অস্তিত্ব থাকবে না, এটা একটু ভালো করে বুঝে নিবি। তবে এ ইকলস টু আই ইন্টু এ, এরকমভাবে তো আমরা লিখে অঙ্কগুলো শুরু করি। এরকমভাবে অঙ্ক করতে করতে যদি একটা জিনিস অবজার্ভ করিস, যে লেফট সাইডের ম্যাট্রিক্স যেটা আছে, মানে এ ম্যাট্রিক্স, মানে যেটা তোকে দিয়ে দিয়েছে, ভালো করে শুনবি, লেফট সাইডের যে ম্যাট্রিক্সটা আছে এ ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের যদি কোনো একটা রো বা কোনো একটা কলাম ফুল 0 চলে আসে, ভালো করে শুনবি খেয়াল করে কথাটা, যে
লেফট সাইডের ম্যাট্রিক্সের এরকম রো অপারেশন বা কলাম অপারেশন যে অপারেশনই আমরা করি না কেন, ওই অপারেশনগুলো করতে করতে যদি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম ফুল জিরো চলে আসে, তাহলে সেই ম্যাট্রিক্সে ইনভার্সের অস্তিত্ব থাকবে না। সেই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা সম্ভব নয়। যদি এরকমভাবে কাজ করতে করতে সাপোজ তো এরকম বেরিয়ে গেলো যে 0 0 0, বাদ বাকিগুলো ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই বাদ বাকিগুলো নিয়ে, ডান দিকে যা খুশি হোক সেটাও অসুবিধা নেই। যদি এরকম টাইপের চলে আসে, দেখ ফার্স্ট কলাম জিরো চলে এসছে, এই সরি ফার্স্ট কলাম কি বলছি, ফার্স্ট রো জিরো চলে এসছে, তাহলে কিন্তু এই ইনভার্সের অস্তিত্ব নেই, এখানে লিখে দিতে হবে। আর তোদের কিন্তু অঙ্ক করতে করতে এটা অবজার্ভও করতে হবে যে এমন কোনো অঙ্ক দিয়েছে কিনা যার যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম ফুল জিরো চলে আসছে। সেটা যদি চলে আসে বা আনার সুযোগ থাকে, সেটাকে এনে দেখিয়ে দিতে হবে যে এই ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা সম্ভব নয়। এরকমও কিছু এক্সারসাইজে অঙ্ক রয়েছে, দেখবি অতি সংক্ষিপ্ত বেশ কিছু অঙ্ক আমি যে বাদ রেখেছিলাম, ওখানে প্রথম দিকে রয়েছে সারি রূপান্তরের মাধ্যমে ইনভার্স নির্ণয়, প্রথমে টু অর্ডারে রয়েছে, তারপরে কলাম অপারেশনের মাধ্যমে টু অর্ডার রয়েছে, তারপরে একই জিনিস আবার থ্রি অর্ডারের উপর রয়েছে, তারপরে গিয়ে দেখবি এরকম ইনভার্সের যে অস্তিত্ব নেই এরকম দেখাতে বলছে। তো এখানে শুধুমাত্র রো হলেই হবে তা না, যে কোনো একটা কালাম, যে কোনো একটা কালামেরও যদি তিনটে এলিমেন্ট জিরো হয়, যে মাঝের কালামটাই হোক না কেন বা যে কোনো একটা কালামই হোক না কেন, ঠিক আছে, তাহলেও কিন্তু আমরা বলতে পারি যে সেই ম্যাট্রিক্সে ইনভার্সের অস্তিত্ব নেই। ওকে, আর ডান দিকে যাই আসুক না কেন, তো এইটা একটু মাথায় রাখবি। আর খুব ভালো করে এই ভিডিওটাকে রিওয়াইন্ড করে করে দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। তার পাশাপাশি বইয়ের উদাহরণগুলোকে ভালো করে দেখে নে, যে স্তম্ভ ও সারি রূপান্তরের মাধ্যমে কী করে সলভ করছে, ভালো করে উদাহরণ দেখে নে। তারপরে হোম টাস্ক শুরু কর। এগুলো মূলত অতি সংক্ষিপ্ততে আছে, ভালো করে সাবধানে অতি সংক্ষিপ্ত হোম টাস্ক করা। আর এর বাইরেও দীর্ঘ যে হোম টাস্কগুলো দিয়েছি সেগুলো অবশ্যই করতে হবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আবার কিছু একটা আলোচনা করা যাবে। ওকে, বাই।